প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বগুড়া সূচনাকে। তারা আজকে আমাদের তাদের স্পেসটি আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলকে যারা আজকের সন্ধ্যায় এখানে আছেন। আমি কাজ করি বাংলাদেশের একেবারে সর্বদক্ষিণের একটি শহর চট্টগ্রাম, যেখানে বিপ্লবী সূর্য সেনের জন্ম, প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম, সেই শহরে যেখানে কল্পনা দত্তের জন্ম, সেরকম একটি শহরে আমার জন্ম। সেখানে আমার বেড়ে ওঠা, সেখানে আমার থিয়েটার চর্চা। জীবন জীবিকার কারণে আমি ঢাকায় থাকি, কিন্তু আমি থিয়েটারটা করি চট্টগ্রামে। সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো আমি বলতে যাব না, আমাদের দেশে ঘটে যাওয়া ঘটনাগুলো, কারণ এটা বলতে গেলে আমার একটু সমস্যা হবে এই কারণে, কারণ আমি এখন আপনাদের দেশে আছি, তখন আমি আমার দেশে ঢুকতে পারব না। সেটা বলবো, আমি থিয়েটারের প্রসঙ্গেই বলবো। আসলে এই ইন্টিমেট স্পেস, যেটাকে বলছেন আপনারা বিকল্প, বা কেউ বলছেন অন্তরঙ্গ, আমি এটাকে বিকল্প বা অন্তরঙ্গ বলতে চাই না, আমি এটাকে বলতে চাই থিয়েটার অর পারফরমেন্স। কারণ আমরা এই কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা থিয়েটার অর পারফরমেন্স, সারা পৃথিবীতে এটাকে বলে থিয়েটার অর পারফরমেন্স। বিকল্প বলে আসলে কিছু নেই। কোভিড চলাকালীন আমাদের দেশে থিয়েটার করা যায়নি, কারণ যেহেতু সরকারি বিধি নিষেধের কারণে আমরা থিয়েটারটা করতে পারিনি। কিন্তু হঠাৎ করে দেখলাম পশ্চিমবঙ্গে এই ধরনের বিকল্প যারা বলছে সেই ধরনের পারফরমেন্সগুলো হচ্ছে, এবং এটি ক্রমাগত বাড়তে থাকে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল তাদের এই নাট্যক্ষেত্র, এটাকে আমি বলছি স্পেস বলছি না, আমি বাংলায় বলছি নাট্যক্ষেত্র, এই নাট্যক্ষেত্রটি তৈরি করছেন কোথায়? কারো বাড়ির ছাদে, কারো একেবারে বাসার ভেতর। এটি আমার কাছে মনে হয়েছে একটি নতুনত্ব আছে, যদিও তারও আগে বাদল সরকার, পানু পাল, গৌতম সেন, সঞ্জয় গাঙ্গুলি বা অবিনেশ দা, এরা অন্য রকমের একটা থিয়েটার করতেন, যেটাই বৃহত্তর মানুষের সাথে। যেমন এখানে আজকে আমরা দেখলাম 20 জন দর্শক। সুতরাং আমার কাছে মনে হয়েছে এইটি নিয়ে একটি গবেষণা হতে পারে। বাংলাদেশেও যে এরকম স্পেস নেই তা না, কিন্তু আছে হাতে গোনা কয়েকটা। এটিকে বলছে ওরা স্টুডিও থিয়েটার, অন্তরঙ্গ বলছেন। তখন কাজ করতে গিয়ে আসলে তো আমি পশ্চিমবঙ্গের সব জায়গাগুলো খুঁজে বের করা আমার জন্য খুব কষ্টকর। তখন আমি এটা খুঁজতে থাকলাম, খুঁজতে আমি গতকাল পর্যন্ত 75 স্পেসের খবর পেয়েছি, নাট্যক্ষেত্রের খবর পেয়েছি। এখানে আবার কিছু কিছু নাট্যক্ষেত্র আছে, ধরেন এইরকম কিছু ক্ষেত্র স্পেস আছে যাকে বলছে ব্ল্যাক বক্স, কিছু আছে নাট্যগ্রাম, আবার কিছু আছে যেমন আমি শান্তিনিকেতনে পেয়েছি, দেখা যাচ্ছে ওখানে কটেজ আছে, ওদের যে গেস্টরা যায় তাদের জন্য এন্টারটেইনের জন্য একটা থিয়েটার হচ্ছে। তার মানে এক একটার চরিত্র বা এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। কেউ সরকারি পৃষ্ঠপোষকতায় তৈরি করেছে, কেউ ক্রাউড ফান্ডিং থেকে তৈরি করেছে, কেউ একেবারে নিজস্ব টাকা দিয়ে তৈরি করেছে। যেমন আমি যাদবপুরের একটি স্পেস দেখেছি, সম্পূর্ণ টাকা ওদের এবং ওদের জমি দিয়ে। আমি গোবরডাঙ্গায় দেখেছি এক ভদ্রলোক তার 18 কাঠা জমি দিয়ে দিয়েছে। জিজ্ঞেস করলাম এই জমির মূল্য কত, বলছে এখানে 10 লাখ করে। তো আমি হিসাব করলাম 1,80,00,000 টাকা। তাহলে একটা মানুষ তার সম্পূর্ণ সম্পদটা দিয়ে দিচ্ছে কিন্তু থিয়েটারের জন্য। এটি কিন্তু বিশাল প্রাপ্তি, এবং এই প্রাপ্তিটা আসলে কিভাবে মানুষ এক্সপ্রেস করবে এটা খুব ডিফিকাল্ট এই কারণ ধরেন তার পরিবার বা কি সমস্ত জিনিস, বা আজকে এই স্পেসটা ওরা শিফট করে উপরে গেছে, এটা একটা স্যাক্রিফাইস থিয়েটার। বাংলা থিয়েটার কিন্তু এরকম স্যাক্রিফাইসের ভিতর দিয়ে বেঁচে ছিল। আমরা যদি শুরুর দিকে বিনোদিনীর কথা ভাবি, যেমন আজকে যেহেতু নারী একটা নাটক দেখলাম, বিনোদিনী তার জীবনটাই দিয়ে দিয়েছিল থিয়েটারের জন্য, কিন্তু দুঃখজনক হচ্ছে তৎকালীন পুরুষ সমাজ বিনোদিনীকে এতটুকু মূল্যায়ন করেনি, এতটুকু ছাড় দেয়নি। তার নামে হল হওয়ার কথা ছিল, অথচ গিরিশবাবু তাকে ঠকিয়ে অন্য নামে করেছে। তার মানে দেখা যাচ্ছে যে থিয়েটারের শুরুটা যারা হাত দিয়ে হয়েছে, আজকে বাংলা থিয়েটার যে উচ্চতম মহিমায় পৌঁছছে, তখনও কিন্তু নারীরা নির্যাতিত হয়েছে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই নির্যাতন কিন্তু বহমান। সেটি শুধু এখানে নয়, সমাজ বাস্তবতার সাথে সাথে নারীর নিষ্পেষণ, শোষণটা পাল্টে যায়। ইউরোপেও যে নারীরা নির্যাতিত হচ্ছে না তাই নয়, কিন্তু সেখানেও হচ্ছে।
আমাদের প্রেক্ষাপটে হচ্ছে, কিন্তু সেটি অন্যরকমভাবে হচ্ছে। যেমন এখানে ফাইল হারিয়ে যাচ্ছে, বা সেখানে হয়তো ফাইল হারায়নি, সেটি অন্যভাবে হচ্ছে। যেমন আমরা যদি ইবসেনের নোরা আর ডলস হাউস দেখি, ডলস হাউস ওই সময় 1872 খ্রিস্টাব্দের দিকে বেরিয়ে গেছেন। 1919 সালে খুলনায় একটা মেয়ে আত্মহত্যা করেছিল। কারণ কি? তার বাবা তার বিয়ের জন্য সমস্ত সম্পত্তি বিক্রি করে একটা সুপাত্রের কাছে দান করছিলেন। মেয়ে বলছিলেন, না, আমি এই বিয়েতে রাজি না। পরবর্তী সে গায়ে আগুন দিয়ে, শাড়িতে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। আর আমাদের তথাকথিত সমাজ ব্যবস্থা ধরে নিল যে মেয়েরা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। রবীন্দ্রনাথ তখন লিখলেন হৈমন্তী। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু লিখলেন হৈমন্তী। তার মানে ইবসেন ইউরোপে যেভাবে ভেবেছে, রবীন্দ্রনাথ কিন্তু এখানে মৃণালের চিঠি মৃণাল কিন্তু বেরিয়ে যায়নি। কারণ আমার সমাজ ব্যবস্থায় একজন নারী বেরিয়ে যাওয়াটা ওই সময়ে অনেক বেশি কঠিন ছিল। এখন হয়তো অন্যভাবে বেরোতে পারে। এই যে শোষণের প্রক্রিয়া, এটা খুব দীর্ঘ। কারণ আদিম সমাজে যদি আমরা যাই, সমাজ ব্যবস্থাটা ছিল মাতৃতান্ত্রিক। মায়ের থেকে যখন ক্ষমতা পুরুষের হাতে চলে আসলো, তখন ক্ষমতার রূপটা পাল্টে গেল। কারণ মুদ্রার প্রচলনের সাথে সাথে শোষণের প্রক্রিয়াটা ভিন্ন ভিন্ন হয়ে গেল। তো ঠিক তেমনি থিয়েটারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যারা এই স্যাক্রিফাইসগুলো করছে, ইতিহাসের কোথাও এদের স্থান হবে বলে আমার মনে হয় না। সেটা পুরুষ হোক বা নারী হোক, বা একটি দল হোক বা কলকাতা শহরের দল হোক। যেমন একটা কথা শুনি, এটা আমার দেশেও শুনি, যে মফস্বলের থিয়েটার। এই শব্দটার প্রতি না আমার কেন জানি একটা কষ্ট আছে। এই শব্দটাকে আমি পছন্দ করি না। জেলার থিয়েটার বলতে পারে, শহরের থিয়েটার বলতে পারে, উপশহরের থিয়েটার, কিন্তু তাকে বলা হয় যে মফস্বলের থিয়েটার। এটা ট্যাগ লাগিয়ে দেওয়া। এইটি হচ্ছে যে একটা উপনিবেশিক চিন্তা। আমাদের মগজে চিন্তায় যে উপনিবেশিকতা রয়ে গেছে 200 বছরের ব্রিটিশ শাসনের, সেটাই আমরা আমাকে ছোট করে দেখা। বগুলা সূচনা যে কাজটি করছে, কলকাতার একটি দলও কিন্তু তা করছে না। সেটা বহুরূপীও করে নাই, নন্দিকারও করে নাই, সরি আমি একটু রূঢ় কথা বলছি, নন্দিকারও করে নাই, সুন্দরমও করে নাই, বগুলাতে সূচনা করেছে। তার মানে সূচনার কাজটা অনেক বেশি স্ট্রং, কারণ ওরা করতে পারত। এই কাজটা তো আরো আগে শুরু হওয়ার কথা ছিল, কারণ এটা নতুন কিছু নয়। এটা 20 শতাব্দীর প্রথম দিকে সারা পৃথিবীতে এই চর্চা শুরু হয়েছে। রিচার্ড শেগনার, অগাস্তো বোয়াল, গডস্কি, এরকম আরো অনেক মানুষ এই চর্চা শুরু করেছেন, যেখান থেকে আমাদের বাদল সরকার বা অন্যান্যরা এসে আমাদের এখানে করেছেন। তার মানে করেননি, কারণ ওরা এটা চাননি, এই ভাবনাটাই চাননি। সেই ভাবনাতে পশ্চিমবঙ্গে একটা আলোড়ন হয়েছে কোভিডের পরবর্তীতে। এই কাজগুলো যারা করছেন তাদেরকে আমি হেডসআপ জানাই, স্যালুট জানাই এই কারণে, কারণ তারা এই কাজটি করছেন বলে, আপনারা যারা দর্শক, আপনারা প্রতিদিন পাদপ্রদীপের আলোয় আসছেন বলে ওদের প্রচেষ্টা কিন্তু সার্থক হচ্ছে। আজকে যদি আপনারা না আসতেন, তাহলে বগুড়ার এই প্রচেষ্টাটা কখনো সার্থক হতো না। আমি আমার এই কাজটা আসলে জানি না কখন শেষ হবে, কারণ আমি খুব ভীষণভাবে কষ্ট পাচ্ছি। যেমন ধরেন, আমি প্রায় 75 জনকে চিঠি দিয়েছি সেই বাংলাদেশ থাকা অবস্থায়। কেউ দিচ্ছেন, কেউ দিচ্ছেন না, কেউ ভাবছে যে আমি এটা করে কত টাকা না পাবো। এবং সত্যিকার অর্থে গত মাসের 30 তারিখ থেকে আজ অবধি আমি যে কলকাতায় আছি, প্রতিটি খরচ কিন্তু আমার ওন ফিনান্স আমি করছি। এখানে আমাকে কেউ সাহায্য করছে না। আমার ধরেন 18 মাস যে আমি আমার দেশে থিয়েটার করতে পারছি না, থিয়েটার না করার যে কারণগুলো হয়েছে, সেখান থেকে আমি একটা মুক্তির উপায় খুঁজেছি। সেখান থেকে আমার মনে হয়েছে যে এই কাজটি হয়তো যদি করি, যারা আমার মতো লড়াই করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন প্রান্তিক মানুষের সাথে, তাদের কথা যদি থাকে, আমার থিয়েটারের কথা নাও থাকে, হয়তো আমি কোথাও না কোথাও বেঁচে যাব, থাকবো। এটা আমার একটা অভিলাষ থেকে হচ্ছে, কিন্তু আসলে অভিলাষ না, আসলে আমি মুক্তি পেতে চেয়েছি থিয়েটারের যন্ত্রণা থেকে। সূচনা বগুলাকে ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা আমার কথা শুনেছেন, তার জন্য আপনাদেরকে আমি প্রণতি জানাই। ধন্যবাদ।